12টার খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমেই খবর রাখতে হবে শহর কলকাতার, কারণ হকার সার্ভে শুরু হলো আজ থেকে। 5 সদস্যের হাই পাওয়ার্ড কমিটি, যে কমিটি কাজ করবে এবং এই কমিটি কিভাবে কাজ করবে, কারা রয়েছেন কমিটিতে। সান্নিক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সান্নিক, দেখো, এই হাই পাওয়ার কমিটি যেটা মুখ্যমন্ত্রী গঠন করতে বলেছিলেন, সেই হাই পাওয়ার কমিটি আজকে থেকে কাজ শুরু করলো। সকালবেলা কলকাতার দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ বাজার গড়িয়াহাট বাজার দিয়ে তারা তাদের এই সার্ভে করার তারা কাজ শুরু করবেন বলেছিলেন, সেই কাজ তারা শুরু করলেন। হাই পাওয়ার কমিটির সদস্যরা বেরিয়ে গেলেও গড়িয়াহাট বাজারের মতো গুরুত্বপূর্ণ বাজারে যারা পুরসভার আধিকারিকরা তারা সেই সার্ভের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন। কি হবে এই সার্ভেতে? প্রথমে একটা ফর্ম ফিল আপ করানো হচ্ছে। এই গড়িয়াহাট বাজারে ফুটপাথের ওপর যারা দোকান দিয়েছেন, যারা স্টল করেছেন, তাদের প্রত্যেকের থেকে অনেকেরই স্টল রয়েছে, যারা দীর্ঘদিন ধরে এখানে স্টল করেছেন, তারা যারা আগে থেকে ছিলেন, যাদের একটা টেম্পোরারি স্টল করে দেওয়া হয়েছিল পুরসভার তরফে, তাদের তো সার্ভে একদিকে হচ্ছেই। পাশাপাশি যারা এর বাইরে, যারা অনেকেই বসেছেন, যাদেরকে আগের দিনও পুলিশ উচ্ছেদ করেছিল, অনেকে রয়েছেন ফল বিক্রেতা রয়েছেন, অনেকে রয়েছেন জিনিসপত্র অন্যান্য জিনিস বিক্রি করেন, তাদের কিন্তু এই ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এবং এই ফর্ম ফিল আপ করার পরেই এই হাই পাওয়ার কমিটি তারা সিদ্ধান্ত নেবে কিভাবে এই হকারদের পুনর্বাসন দেওয়া যায় বা বিকল্প কোন ব্যবস্থা করে তাদেরকে এই ফুটপাথ থেকে একটা যেরকম বড় অংশ যেভাবে জবরদখল হয়ে রয়েছে সেই জায়গা থেকে তাদেরকে সরানো যায়। স্বাভাবিকভাবেই গড়িয়াহাটের মতো গুরুত্বপূর্ণ বাজার, সেখানে এই রকম ছবিতে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হন যারা সাধারণ এখানকার পথচারী রয়েছেন, তারা প্রত্যেকেই। অতনু, সান্নিক সঙ্গে থাকো। দেবাশিস কুমার মেয়র পরিষদ কি বলছেন একবার শুনবো। আমরা একটা ফর্ম তৈরি করেছি হকার ইনফরমেশনের জন্য। আমরা যাবো এবং আমাদের লোকেরা থাকবে, যারা হকিং করছেন তাদের কাছে ফর্মটা দেবেন, তারা ফর্মটা ফিল আপ করে জমা দেওয়া হবে। তারপর আবার কমিটি বসে সিদ্ধান্ত নেবে। আজকে শুধুমাত্র সার্ভের কাজটা শুরু হচ্ছে। সকালে গড়িয়াহাট হচ্ছে, বিকেলবেলা আমাদের একটা মিটিং আছে কলকাতা পুরসভায়, তারপরে নিউ মার্কেট আছে। মিটিংয়ে সিদ্ধান্ত হবে বাকি হাতিবাগান কবে হবে বা অন্যান্য বাজার কবে হবে, আজকে সিদ্ধান্ত হবে। কিন্তু বারবার কলকাতার গুরুত্বপূর্ণ ফুটপাত কিভাবে বেদখল হয়ে যায়, কিভাবে বারবার অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ ধামাচাপা পড়ে যায়, তা নিয়ে এবার প্রশ্ন উঠছে। এই যে ভেন্ডিং কমিটি, টাউন ভেন্ডিং কমিটি, সেই টাউন ভেন্ডিং কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ উঠছে পুরকর্মীরাও জড়িত থাকেন এর বিষয়ে। এক্ষেত্রে সান্নিকের কাছে আমার প্রশ্ন, এই যে টাউন ভেন্ডিং কমিটি, এই কমিটিতে কাউন্সিলরদের কেন রাখা হয় না? তারা তো স্থানীয় জনপ্রতিনিধি, তারা থাকলে তো কাজ আরো ভালোভাবে হবে। একেবারে। এবং যারা স্থানীয় কাউন্সিলর তারা যদি থাকেন, তারা কিন্তু এই গোটা এলাকায় যারা হকাররা বসছেন, যারা স্থানীয় রয়েছেন, তাদের প্রত্যেকের সাথে একটা সমন্বয় সাধন করে গোটা বিষয়টা কিন্তু সামলাতে পারবেন। কিন্তু টাউন ভেন্ডিং কমিটি যেটা গঠন করে দেওয়া হয়েছিল, সেই কমিটির কাজে কিন্তু কোথাও গিয়ে বেশ কিছু গাফিলতি থেকেই যাচ্ছে। অতটুকু তোমাকে মনে করিয়ে দেবো, 2022 সালের নভেম্বর মাসে তখনও কিন্তু এই গড়িয়াহাট বাজারে সেইবারও টাউন ভেন্ডিং কমিটি তারা বৈঠক করে তারা সিদ্ধান্ত নিয়েছিল 1/3 বেশি জায়গা যাতে কোনো হকার না দখল করেন, সেই জন্য একটা স্ট্রাকচার করে দেওয়া হবে তাদের জন্য। উপরে শেড দিয়ে একটা স্ট্রাকচার, যেটা ফুটপাথের 1/3 জায়গা জুড়ে থাকবে, সেরকম একটা স্ট্রাকচার করে দেওয়া হবে। সেই স্ট্রাকচার করা হয়েছে, কিন্তু স্ট্রাকচারের পরে পরবর্তীতে দেখা গেছে তার বাইরে গিয়ে জিনিসপত্র রাখছেন হকাররা। তোমার মনে থাকবে ছোট্ট সৌরদ্বীপের কথা, যে সৌরদ্বীপ বেহালা চৌরাস্তাতে, সেখানেও কিন্তু এইরকমভাবে ফুটপাথ দখলের কারণে তাকে রাস্তা দিয়ে যেতে হয়েছিল, সেই কারণে ওই একরত্তি বাচ্চা সে মারা গিয়েছিল। স্বাভাবিকভাবেই সেই টাউন ভেন্ডিং কমিটি তারা কোথায়, তারা কেন এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয় না পরবর্তীতে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। অতনু, স্বাভাবিক সান্নিক। এবং টাউন ভেন্ডিং কমিটি যদি ঠিক মতো দায়িত্ব পালন করতো, তাহলে এই সৌরদ্বীপের কথা বলছিলে তুমি, সৌরদ্বীপের মৃত্যু হয়তো হতো না। এবং হকারদের উচ্ছেদ কিন্তু সরকার চায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে দিয়েছেন, আমি উচ্ছেদের কথা বলছি না, খুব স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন উচ্ছেদ নয়, ডেভেলপমেন্টের কথা বলছেন, উন্নতির কথা বলছেন, কিভাবে একটা অর্গানাইজড ওয়েতে কাজ করা যায় সেই কথাই তিনি বলছেন। হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়। হকারদের যথেষ্ট ভালোবাসি। হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন, নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে। ঠিক করা হকারদের পরিচয়পত্র ইস্যু করা। এখনো যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি,
আর একবার সার্ভে করে দেখার সুযোগ দিন। তাতে যদি সে একটা ডালায় রাজি হয়, একটা ভাইয়ের জায়গায় দুটো ভাই থাকতে পারে যদি অন্য নামে, বহিরাগত নয়, এখানে থাকছে, তার পরিবার আছে, তার অন্য কোনো আর্নিং নেই, তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি, তাদের জন্য আলাদা জোন করতে হবে। তেমনি স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয়, তাহলে তার যে মেটেরিয়ালটা সে সেখানে রাখুক, তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক। তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন। এখন এই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। বোলপুরে ফুটপাতের জবরদখল সরানো হচ্ছে, তো সেই ফুটপাতের জবরদখল হটানোর জন্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ একভাবে এই ফুটপাতের জবরদখল সরাচ্ছে। প্রতিনিধি ইন্দ্রজিৎ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। ইন্দ্রজিৎ, জবরদখল হটানোর জন্য এটা পুলিশের কাজ, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাওয়া হলো কেন? কেন্দ্রীয় বাহিনী জবরদখল হটানোর কাজ করছে কেন? দেখো, একদমই যেটা বলে রাখবো, বোলপুরের চৌরাস্তা থেকে শুরু করে আছে শান্তিনিকেতন পর্যন্ত কিন্তু ফুটপাত অভিযানে নেমেছে বোলপুর পৌরসভা। আর সেখানে দেখা গেল বোলপুর পৌরসভার কর্মীরা যেমন রয়েছে, যেমন পুলিশও রয়েছে, এবং পুলিশের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আর যে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসা হয়েছিল ভোটের সময় ভোটের কাজ করা, পাশাপাশি ভোট পরবর্তী হিংসা যাতে কোনোভাবে না ছড়ায় তার জন্য, কিন্তু আজকে দেখা গেল যে ফুটপাত উচ্ছেদের কাজে কিন্তু ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। আর তা নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা প্রশ্ন তুলছে যে কেন্দ্রীয় বাহিনীকে ভোটের সময় ব্যবহার করা হয়নি বা ভোট পরবর্তী হিংসা যেখানে হয়েছে সেখানে ব্যবহার করা হয়নি, কিন্তু ফুটপাত উচ্ছেদের কাজে কেন ব্যবহার করা হচ্ছে সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছে। যদিও এই বিষয়ে পৌরসভার পক্ষ থেকে তাদেরকে আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম, তারা কিন্তু কোনো কথাই বলতে চাইছেন না। তারা জানাচ্ছেন যাতে কোনোভাবে ল অ্যান্ড অর্ডার অপ্রীতিকর যাতে কোনো ঘটনা না ঘটে, এবং অপ্রীতিকর ঘটনা এড়াতেই রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকেও রাখা হয়েছে। যদিও বিরোধীরা কিন্তু একটাই দাবি যে ভোটের সময় বা ভোটের পরবর্তী সময়ে, ভোট পরবর্তী হিংসার সময়ে কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য সরকার ব্যবহার করেনি। কিন্তু রাজ্য সরকার প্রশ্ন তো উঠবেই, ভোট পরবর্তী অশান্তি যদি হয় তা ঠেকানোর জন্য যেখানে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ফুটপাতে জবরদখল সরানোর কাজ হচ্ছে কেন? এসডিও কি বলছেন শুনুন। আমরা আজকে কোনো হকারকে কিন্তু সতর্ক করছি না, কিন্তু এখানে যারা পার্মানেন্ট দোকান করে আমাদের ফুটপাথ যেগুলো আছে সেগুলোর ওপর এনক্রোচ করে রেখেছে, সেটা তো তাদের কোনো রাইট নেই, সেটা পুরোটাই বেআইনি। তাদেরকে গতকাল থেকে সতর্ক করা হচ্ছে। আমরা মাইকিং এর ব্যাপারে বলেছি, পুলিশকে দিয়ে বলানো হয়েছে ওনাদেরকে। ওনারা নিজেরা যদি নিজেদের এনক্রোচমেন্টটা না সরান তখন আমাদেরকে পথে নামতে হয়েছে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা রজতবাবু বাগচি আমার সঙ্গে ফোনে রয়েছেন। রজতবাবু, আমরা সাধারণত দেখি যে কাজে বেশি ম্যান পাওয়ার দরকার হয়, যে কাজে আরও বেশি দক্ষতার দরকার হয়, যে কাজ শুধুমাত্র পুলিশের পক্ষে সম্ভব নয়, সেই সব কাজের জন্য কেন্দ্রীয় বাহিনী। এক্ষেত্রে ভোট পরবর্তী অশান্তি যদি কোথাও হয়ে থাকে তার জন্য কেন্দ্রীয় বাহিনী রাখা রয়েছে রাজ্যে। সেই কেন্দ্রীয় বাহিনী কী কারণে প্রয়োজন পড়ছে ফুটপাত দখল করতে? আপনার কি মনে হয় মশা মারতে কামান দাগা হয়ে যাচ্ছে না? আসলে ব্যাপার হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী যেগুলো ডিস্ট্রিক্টে বা কলকাতা পুলিশের কাছে দেওয়া হয়েছে ইলেকশন রিলেটেড কাজের জন্য এবং পোস্ট ইলেকশন ভায়োলেন্স কন্ট্রোল করার জন্য, তাদের সেই জন্যই দেওয়া হয়েছে। অন্য কোনো কাজ বা আইন শৃঙ্খলা রাখা বা ক্রাইম কন্ট্রোল করার জন্য দেওয়া হয়নি। সুতরাং নর্মাল কোর্সে এটা হওয়ার কোনো কারণ নেই। তাদের যে এখতিয়ারের বাইরে এটাকে তাদের কাজ হয়ে যাবে। সুতরাং সেটা কেন্দ্রীয় বাহিনীর করার কথা নয়, আনলেস সেখানে স্পেসিফিক কোনো অর্ডার আছে যে কেন্দ্রীয় বাহিনী লোকাল পুলিশকে সাহায্য করবে তাদের ডে টু ডে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য। তাছাড়া আর কোনোভাবে এই কাজে তাদের নিযুক্ত করার কথা নয়। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর বোলপুর থেকে এবার একবার রামপুরহাটের দিকে নজর রাখা যাক, কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সেখানে কড়া পদক্ষেপ করা হচ্ছে। সেখানে জমিতে যারা জবরদখল করেছে সেই জমি থেকে তাদের উচ্ছেদ করার জন্য অভিযান শুরু হয়েছে। সরকারি জমি থেকে জবরদখল হটানোর অভিযান 14 নম্বর জাতীয় সড়কে পুলিশ প্রশাসন বুলডোজার দিয়ে একের পর এক দোকান ভেঙে দিল।
ফুটপাত উঠিয়ে দিচ্ছে, আমরা যাবো কোথায় আর খাবো কি করে? আমরা এতগুলা লোক গরিব মানুষ, আমরা ভোরবেলা থেকে যে কর্ম করবো না, এবার মাল সরাবো বলেন, এবার আমরা খাবো কি? আমাদের ছেলে পিলা খাবে কি? আমাদের মনসুবা থেকে স্টার্ট করে সানগাটা ফার্স্ট আজকে আমাদের প্রায়োরিটির মধ্যে আছে। সেন্ট্রাল লাইন থেকে দুদিকে 50 মিনিটের ডিস্টেন্সের মধ্যে যেগুলো পড়ে যাচ্ছে সেগুলো এনএইচ একটা গাইড হচ্ছে, এবং কিছু কিছু ল্যান্ড আছে যেগুলো 50 ফিট বোথ সাইড সঙ্গে, সেক্ষেত্রে ম্যাপে আমরা যদি দেখি সেখানে ডিস্ট্রিক্ট কোর্ট আছে, তাহলে দুটো ডিপার্টমেন্ট একসঙ্গে কম্বাইন্ড অপারেশন করছে। না, এখন আপাতত আমাদের যে টার্গেট আছে এনএইচ এর একটা স্ট্রিপ অফ প্রজেক্ট ঠিক করেছেন, সেটা মনসুবাপুর আপনার সানগাটা আজকে আপাতত ঠিক হয়েছে। তারপরে পরপরই সব এনক্রোচমেন্ট চলবে, মানে রিমুভাল চলবে। 347টি সরকারি জমি চিহ্নিত করা সম্ভব হয়েছে। কখন? না, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর নকশালবাড়িতে এবার ভূমি ও রাজস্ব দপ্তর তারা ফিল্ডে নেমে পড়েছে এবং সরকারি জমি চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এবং শুধু তাই নয়, সরকারি জমি চিহ্নিত করলেই হবে না, সেই সরকারি জমিগুলিতে সাইনবোর্ড লাগিয়ে দিতে হবে, এগুলো হলো সরকারি জমি, খাস জমি, এই জমিতে কোনোভাবেই কোনো কাজ করা যাবে না, সেই প্রক্রিয়াই চলছে এখন। যাতে ভবিষ্যতে সেগুলো বেদখল হয়ে না যায় এবং সেগুলোকে যাতে সুরক্ষিত রাখা যায়, ওই জন্য আমরা সরকারিভাবে সরকারি বোর্ড সেই সমস্ত জমিতে লাগানো শুরু করলাম। এবং আমাদের যেটা টার্গেট রয়েছে, যে সমস্ত জমিগুলো আমাদের ব্লকের বিভিন্ন স্তরে ছড়িয়ে রয়েছে সেই সমস্ত জমিগুলো চিহ্নিতকরণের কাজ আমরা অলরেডি শুরু করেছি এবং সেগুলোতেও বোর্ড লাগানো হবে। এই প্রক্রিয়াটা আমাদের চলবে যতক্ষণ না পর্যন্ত এই সরকারি জমিগুলি যেগুলি আমাদের রয়েছে সেগুলো আমরা সুরক্ষিত রাখবো। এবং এরকম ধরনের কিছু কিছু যেগুলো আমাদের কাছে অভিযোগ এসছে সেগুলো প্রত্যেকটাই আমাদের প্রসেসের মধ্যে রয়েছে এবং সেগুলো আমরা স্ট্রংভাবে সেগুলো দেখছি যাতে সরকারি জমি কোনোভাবেই বেদখল না হয়ে যায়। ইছামতির চর চুরি হয়ে গেছে। আসলে ইছামতির চরে কে যেন একটা রিসর্ট বানিয়ে ফেলেছে। বানানো যায় এভাবে? ইছামতির চরে কিভাবে, কোনো নদীর চরে কিভাবে রিসর্ট বানানো যায়? এ তো সম্পূর্ণ বেআইনি কাজ। কিন্তু না, আমি এখন রিসর্ট মালিকের সঙ্গে যোগাযোগ করলাম, যখন তার কাছে জানতে চাইলাম যে এটা কিভাবে সম্ভব, এটা তো আইন সিদ্ধ নয়। তো হাসনাবাদের ইছামতির চরে কুলিয়াডাঙ্গায় যেখানে রিসর্ট বানিয়েছেন, সেই রিসর্টের মালিক তিনি একজন তৃণমূল নেতাও অবশ্য। তিনি কি বলছেন একবার শুনুন, ফোনে যোগাযোগ করলাম তার সঙ্গে, আবার কি বলছেন শুনুন। ওটা কিন্তু রিসর্টের কোনো অংশ না, ওটা রিসর্টটা কিন্তু রাস্তার এই ফুটে ওই জায়গাটাতে, ওই জায়গায় বৃক্ষরোপণ করা হয়েছে পঞ্চায়েত থেকে করেছে, যে গাছগুলো লাগানো হয়েছে পঞ্চায়েত থেকে নদীর ভাঙনের জন্য। আর ওটা কিন্তু ওই পথচারী মানুষদের বসার জন্য একটা জায়গা। ওটা যে ব্যক্তি এই সবকিছু প্রোটোকল গুলো করছে সে কিন্তু টোটাল দেখাচ্ছে নোংরামো করছে। পঞ্চায়েতের যে বিগত দিনের যে দেখায় প্রধান ছিল সেই কিন্তু ওখানে একটা বসার জন্য একটা জায়গা করে দিচ্ছে। ওটা রিসর্টের অংশ না, কোনো নদী বোঝানো ওখানে হয়নি। কিছু কিছু পলিটিক্যালি লবি বিভিন্ন সভাপতি যিনি বলেছেন তিনি সঠিক ওই থেকে কথাটা বলেনি। প্রতিনিধি অনুপম আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অনুপম, ইনি তো দাবি করছেন কোনো বেআইনি কাজ করেননি, আইনটা কি? দেখো অতনুদা, একদম পরিষ্কার যে এখানে এই যে হাসনাবাদের ইছামতি নদীর চরে যে দক্ষিণী খোলা হাওয়া যে রিসর্টটি তৈরি হয়েছে, সেই রিসর্টের মালিক বা মুকুল মণ্ডল এবং তার যে সাথীরা, যে তার সঙ্গে যারা আছে, তারা একদম এখানে নদীর চর দখল করে একটা বিল্ডিং তৈরি করেছে। এবং আমরা যখন তাকে জিজ্ঞাসা করি ওভার টেলিফোনে, তখন তিনি অস্বীকার করে যে এই বিল্ডিংটা তাদের না। কিন্তু এখানকার যে তিনি একদম পরিষ্কার বলে যে এখানকার যে পঞ্চায়েতের যে উপপ্রধান, তিনি বিষয়টি জানেন। তার কাছে যখন আমরা জিজ্ঞাসা করি সেই উপপ্রধানের কাছে, সেই উপপ্রধান কিন্তু পরিষ্কার বলে যে এই যে মুকুল মণ্ডল তৃণমূলের নেতা, ইনি যে কাজটা করেছে টোটালটাই বেআইনি। এর সঙ্গে পঞ্চায়েতের কোনো রকম যোগ নেই, পঞ্চায়েতের থেকে কোনো টাকা বরাদ্দ করা হয়নি, পঞ্চায়েতের থেকে কোনো পারমিশন দেওয়া হয়নি। এই যে তারপরেই কিন্তু আমরা এবার যোগাযোগ করি হাসনাবাদের যে পঞ্চায়েত সমিতির যে সহসভাপতি, তার সঙ্গে যোগাযোগ করি।
তিনিও বলেন যে তিনি খোঁজ পেয়েছেন যে এই যে অবৈধ নির্মাণ ইছামতি নদীর চর দখল করে যে অবৈধ নির্মাণটা হয়েছে তার খবর পেয়েছে এবং মুখ্যমন্ত্রী যেহেতু কড়া নির্দেশ দিয়েছে সেই জন্য তিনি যারা এটা করেছে সেটা তৃণমূলের কোনো নেতা হোক আর যাই হোক তার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে এবং এই বেআইনি যে রিসর্টটা তৈরি হয়েছে সেই রিসর্টটা অবিলম্বে ভাঙা হবে কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছে। এবং আমরা এরপরে কিন্তু এই যে মুকুল মণ্ডলের সম্বন্ধে আর একটা কথা না বললেই নয়, এই মুকুল মণ্ডল এই যে খোলা হাওয়া রিসর্ট যখন আমরা খবর করি তারপরে কিন্তু এই মুকুল মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগ করার পরেই মুকুল মণ্ডল তার বিভিন্ন রকম সোর্স খাটিয়ে আমাদেরকে প্রভাবিত করার চেষ্টা করে যাতে আমরা এই খবরটা না করি। সেই জন্য বিভিন্ন রকমের সোর্স কাটিয়ে কিন্তু আমাদের এটা বন্ধ করার চেষ্টা করে। তার কারণ আমরা সোর্স মারফত জানতে পেরেছি যে এই মুকুল মণ্ডল আর কিছুদিনের মধ্যেই হাসনাবাদের এলাকার একটা তৃণমূলের একটা পথ পেতে চলেছে। সেই কারণেই ইনি বারবার চেষ্টা করে যে যাতে এই খবরটা না হয়, এই খবরটা যাতে বন্ধ করা যায় বিভিন্ন সোর্স মারফত আমাদেরকে কি বলছে শুনুন। পঞ্চায়েত থেকে কোনো পারমিশন কাউকে দেওয়া হয়নি অবৈধ বিল্ডিং করার জন্য। সেই সময় একটুখানি শুনেছিলাম তখনকার যে দলীয় নেতৃত্ব তাকে দাবি করেছে ওইটা করে দিতে হবে, কি করেছে এসব নিয়ে তো আমরা বলবো না কে কোথায় কি বলেছে। আমরা কেউই পারমিশন দেইনি, কেউই করতে বলিনি। যদি প্রমাণ থাকে সে দেখাবে। কোনো টাকাও দেওয়া হয়নি, ওই মারফত কোনো টেন্ডারও হয়নি। যদি কেউ প্রমাণ করতে পারে আইন যা শাস্তি দেবে আমরা অবশ্যই নেব। প্রশাসন যদি তার ব্যবস্থা নেয় আমরা পঞ্চায়েত থেকে সহযোগিতা করবো। আমরাও জেনেছি যে ওখানে দক্ষিণে হাওয়া রিসোর্ট নামে একটা রিসোর্ট তৈরি হয়েছে। এটা নদীর ভিতরের দিকে তার একটা অংশ আছে। নিশ্চিতভাবে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, উপপ্রধানের মদতে সরকারি জমি কিভাবে হাত বোতল হয়ে যাচ্ছে জানেন? দেখুন একবার। ঘোলা বিলকান্দা 2 পঞ্চায়েত সরকারি জমি। দেখুন একের পর এক দোকান। কিভাবে অভিযোগ উঠছে উপপ্রধানের মদতেই নাকি এই দখলদারি। প্রতিনিধি সুবীর আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুবীর, এই সার দোকান, এই দোকান বসলো কিভাবে? নিশ্চয়ই কেউ না কেউ জানেন, কারো না কারো মদত রয়েছে, না হলে এই কাজ বেআইনি জানার পরেও এই ধরনের কাজ হচ্ছে কিভাবে? উপপ্রধানের বিরুদ্ধে আঙুল উঠছে, উপপ্রধান কি বলছেন? দেখো অতনুদা, বিলকান্দা গ্রাম পঞ্চায়েত, বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কামালগাতি এলাকা। সেই এলাকাতে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ ছিল যে কোনো সরকারি জায়গা দখল করা যাবে না, সেই মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সেই কামালগাতি এলাকাতে সরকারি জমির ওপরে একের পর এক দোকান হয়ে যাচ্ছে এবং এই জায়গাতে কিন্তু কোনো রকম কেউ ভয়ে মুখ খুলতে পারছেন না। এবং ওই বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি মণ্ডলের দিকে অভিযোগ যে তার মদতে, তার নেতৃত্বে এই দোকানগুলো ওখানে বসানো হচ্ছে। আমরা গিয়েছিলাম উপপ্রধানের কাছে, কিন্তু তিনি বলছেন যে সম্পূর্ণ এই অভিযোগ অস্বীকার তিনি করছেন এবং তিনি এর সাথে জড়িত নয়। কিন্তু তিনি স্বীকার করছেন যে যেই জায়গাতে দোকানগুলো হয়েছে সেটি সরকারি জায়গা। বিডিও বলছেন তিনি বিষয়টি আমাদের থেকে জানলেন, তিনি গোটা বিষয় তদন্ত করবেন। এই যে একের পর এক দোকান হয়ে যাচ্ছে এবং একদম সরকারি জমির ওপরে মানুষ কিন্তু মুখ খুলতে চাইলেও বা প্রতিবাদ করতে চাইলেও করতে পারছেন না, কারণ একটা ভয় রয়েছে। যেহেতু শাসক দলের উপপ্রধান, যেহেতু মুখ খুলতে গেলে তাদের উপরে একটা ভীতি প্রদর্শন হবে, তাদের উপরে চড়া হওয়ার একটা বিষয় রয়েছে, সেই কারণে কিন্তু কোনো মুখ খুলতে পারছেন না। কিন্তু বিডিও আমাদের আশ্বাস দিয়েছেন যে গোটা বিষয় তদন্ত করে দেখা হবে। যদি সরকারি জায়গার উপরে এরকম দোকান হয়ে থাকে তাহলে কিন্তু সেগুলো পদক্ষেপ নিয়ে সেগুলো ভেঙে দেওয়া হবে। ধন্যবাদ। কয়েক মাস হলো, আর ওখানে দোকান পুরো বহুত দিন আগে, মানে আমার ছোটবেলা থেকেই ওখানে দোকান। আর যেগুলো আছে সেগুলো এমনি হচ্ছে, আমি কোনো টাকা পয়সাও কার কাছ থেকে নিইনি, সেটা কেউ বলতে পারবে না। আর এতে আমার কোনো হাতও নেই। সরকারি জমির উপরে রাস্তায় সব করে নিচ্ছে, যার বাড়ির সামনে সে করছে। আর এই বাজারটা অনেক পুরনো, এই বাজারে যে যেখান দিয়ে আসছে সেভাবে বসছে। এটা আমরা দেখে নিচ্ছি, ইনকোয়ারি করাবো, ইনকোয়ারি করে যা লিগ্যাল অ্যাকশন নেওয়া আছে সেটা আমরা নিয়ে নেব। না, এর আগে খবর ছিল না, আমি জানলাম, আমি অফিসারকে পাঠিয়ে ইনকোয়ারি করিয়ে নিচ্ছি। আর ওদিকে রাজপুর সোনারপুরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে জমি কেনা বেচা। আমার সঙ্গে অর্পণ রয়েছেন প্রতিনিধি, সরাসরি বলতে পারবেন। অর্পণ, এই জমি কোথাকার? এই জমি কেনা বেচা মানা কেন? দেখো, রাজপুর সোনারপুর পৌরসভা
শুধু রাজপুর সোনারপুর পৌরসভা নয়, একাধিক যে ডাম্পিং গ্রাউন্ড হয় বিশেষ করে পৌরসভা এলাকায়, সেই পৌরসভার যে ডাম্পিং গ্রাউন্ড সেখানকার 200 মিটারের মধ্যে কোনো রকম বসতি গড়া যাবে না এবং সেখানে বসবাসের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সেখানে একমাত্র চাষাবাদ করা যাবে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে এই যে রাজপুর সোনারপুর পৌরসভার 18 নম্বর এবং 15 নম্বরের যে ডাম্পিং গ্রাউন্ড, যেখানে 35টি ওয়ার্ডের ময়লা সেখানে ফেলা হয়, তারই একদম ঢিলছোড়া দূরত্বে বলা যেতে পারে পাঁচিলের গায়েই সেখানে একের পর এক কংক্রিটের নির্মাণ তৈরি হচ্ছে। তাদের কাছে এই পৌরসভার রেজুলেশন রয়েছে, 2006-এর পর থেকে রেজুলেশন হয় যে এখানে কোনো যে বিল্ডিং হবে বা যারা বাস করবেন তাদের জন্য নকশার কোনো অনুমতি দেওয়া হবে না, এই সিদ্ধান্ত হয়েছিল এবং সেই মতো একাধিক বোর্ড লাগানো হয়েছিল। বাস্তবে দেখা যাচ্ছে যে এই যে ডাম্পিং গ্রাউন্ডের পাশের জমি সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে, সেখানে একের পর এক কংক্রিটের নির্মাণ তৈরি হচ্ছে, আর এই কংক্রিটের নির্মাণে সাধারণ মানুষ তারা বসবাস করতে শুরু করেছেন। তাহলে যে নিয়ম রয়েছে, সরকারি যে নিয়ম রয়েছে, সেই নিয়মের তোয়াক্কা না করেই এই জমি বিক্রি করা হচ্ছে। প্রশাসনের বা পৌরসভার এই ক্ষেত্রে কোনো রকম নজরদারি রক্ষা করা যায়নি। আমরা কথা বলেছিলাম যারা বাস করছেন, যারা এই জমি কিনেছেন, যারা নতুন বাড়ি তৈরি করছেন, তারা বলছেন এই যে জমি তারা কিনেছেন তারা যারা বাড়িগুলো করছে শুনুন, তারা তো প্ল্যানের জন্য দিচ্ছে, প্ল্যানের জন্য দরখাস্ত দিচ্ছে, মিউটেশনের জন্য দরখাস্ত দিচ্ছে। তারা যদি দরখাস্ত না পায় তাহলে কি করবো? এবার এখন গরিব মানুষ জমি কিনছে, তারা আশা করছে যে আগামী দিনে সমস্যায় পড়তে পারে, আগামী দিনে সমস্যা পড়তে পারে। তাদেরকে তো আমি বলেই দিচ্ছি যে দেখো এসব দায়িত্ব আমার নেই, জমি পরিষ্কার আছে। ডাম্পিং গ্রাউন্ডের পাশে তো বাড়ি করা নিষেধ, হ্যাঁ, সেখানে বাড়ি করছেন তা কেউ কিছু বলছে না? না, এই জমি কিনে তো দলিল কিছু দিয়েছে? হ্যাঁ, দলিল সব দলিল হচ্ছে, পর্চার কাগজ সবই দিয়েছে। এখনো আমার কাছে এরকম কোনো অভিযোগপত্র আসেনি, আসলে আমরা তো খতিয়ে দেখবো নিশ্চয়। না, মৌখিকভাবে এখন আমি অন্তত এই বিষয়ে অবগত নই। যদি এরকম হয়ে থাকে তাহলে তো ব্যবস্থা নেওয়া হবে। মানুষ তো করবেই, গরিব মানুষ থাকার স্বার্থে অনেক সময় বেআইনি কাজকর্ম করে। পৌরসভা আছে বেআইনি কাজে বাধা দেওয়ার জন্য, ইমিডিয়েটলি ফর দ্য সেক অফ দ্য রেসিডেন্ট অফ টোটাল পৌরসভা। আর তাছাড়া ওই এলাকায় যারা বাড়ি করছে তাদেরও নিজেদের যাতে হেলথ হ্যাজার্ড না হয় তার জন্যে এই বাড়িগুলো বন্ধ করার ব্যবস্থা করা উচিত, তৈরি করা, এবং যারা তৈরি করে ফেলেছে তাদের কম্পেনসেশন দিয়ে ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত। আছে